আজ আমার একটু কিছু বলতে ইচ্ছা করছে, যদিও সময় খুব সংক্ষিপ্ত, আমি যতটা কম কথাই বলি। স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করেছিলেন নিবেদিতা, কাশ্মীরে যখন ছিলেন, গিয়েছিলেন ধন্যবাদ, যে আচ্ছা স্বামীজি, একটা মানুষ ঈশ্বরের জগতে কিছুটা উপরে উঠলো, তারপর দেখা গেল সে আর এগোতে পারছে না, বা সে থেমে গেছে বা বন্ধ করে দিয়েছে, যেমন আজ স্টুডিওকে বন্ধ করে দিয়েছে অনেকে। তো তাদের কি কোনো পরিণতি হয়, কোনো কিছু কি হয়? স্বামীজি যে উত্তরটা দিয়েছিলেন, সে উত্তরটা আমি তদানীন্তন আচার্যদের শেষে দাদার শ্রীচরণ তলে বসে শুনেছিলাম। ব্রজগোপাল গুরুদাকে লক্ষ্য করে ঠাকুর দাদা বলেছিলেন যে এই ছোট্ট বেটে কাটার লোক, খাটো লোকটা ঘাটালে বিরাট মন্দির করেছে, একদম বলতে গেলে শূন্য থেকে, এটা কুড়ে ঘরে বাস করত, সে একটা বিশাল মন্দির করে ফেলল ঠাকুরের দায়, ঠাকুরের সাধনা করতে করতে। এরপরে যখন ব্রজদা জন্মগ্রহণ করবেন, তখন ঠিক যে জায়গাটায় সে শেষ করলো, তারপরের থেকে সে আবার এগিয়ে যাবে ঠাকুরের পথে। স্বামী বিবেকানন্দ এই কথাটা বলেছিলেন যে কোনোটাই ব্যর্থ হয় না, বুঝেছ মার্গারেট? তার বইয়ের মধ্যে লিখছেন নিবেদিতা যে আমাকে এমন করুণ ভাবে নাম ধরে ডাকলেন, স্বামীজি নাম ধরে ডাকতেন না, মার্গট বলতেন, কখনো কখনো অন্য কিছু বলতেন, কিন্তু মিষ্টি করেন মার্গারেট, বুঝেছ জীবনে যে সাধনাটাই করো সেটা ব্যর্থ যায় না, সেইখান থেকে আবার পরে জন্মে শুরু হয়। এটা কিরকম জানো তো, একটা চেনের মতো একটা ব্যাপার। চেনে যেমন অনেক বিটস থাকে, যেমন রেলের, আমি দিল্লি যাচ্ছি, দিল্লি আমার গন্তব্য, এটাই আমার শেষ পৌঁছানোর জায়গা, তাহলে আমি মাঝখানে অনেকগুলো স্টেশন অতিক্রম করে করে যেতে হয়। সেই স্টেশন গুলোতে গাড়ি থামে, তো আমাদের জীবনও তেমনি থেমে যায়, কিন্তু আবার চলা শুরু হয়। পরে আমরা যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই সাধনটা কন্টিনিউ করতে থাকি। আর একটা জিনিস বলেছিলেন যে জানো তো, যে বিবেকানন্দই বলেছিলেন, ঠাকুরের কষ্টের সঙ্গে সমতা রয়েছে বলে আমি সেই কথাটা বলছি, যে একটা মানুষ যে জন্মায় সে কিছু শুভ সংস্কৃতি নিয়ে জন্মায়, তার জন্মগত, ঠাকুর যেটাকে বলেছিলেন জৈবিক সংস্কৃতি, এমনি এমনি সে এসে যায় না। খুব গভীর ভাবে নিবিড় ভাবে কথা বলতে বলতে নিবেদিত বলেছিলেন, জানো আমি ছোটবেলায় যখন 2 বছর বয়স ছিল, তখন আমি গৌপিন পরে এই ছাই মেখে মাথায় জোটা তৈরি করে কৃত্রিম আমি শিব করতাম। আবার যখন খুব দুষ্টুমি করতাম, তখন মা আমার মাথায়, মা বলতো যে ঠাকুর আমি এত সাধনা তপস্যা করলাম, এইরকম একটা ওষুধকে আমার ঘরে পাঠিয়ে দিলে, এত বদমাইশি করছে। তখন মা শিব বলতে বলতে আমার মাথায় জল ঢেলে দিত। এই ছিল স্বামীজির তার পূর্বজন্মের খরচ। বিশ্লেষণটাকে দেখে আমার মনে হয় আজ যে এত বড় সুন্দর করে সৎসঙ্গ করছেন প্রতি মাসে, এবং বহু মানুষ, কমপক্ষে 250 মানুষ এসছেন, আমি মোটামুটি আন্দাজ করছি, আমি মোটামুটি গুনছিলাম, প্রায় 250 মানুষের কাছাকাছি এসছেন, সামনে পিছনে বসছেন। বিশেষজ্ঞরা যে এত অর্থ ব্যয় করে একটা মন্দিরের মতন করে যে উপজীবনা কেন্দ্র তৈরি করেছেন, সেটা তার পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে, সংস্কৃতি না থাকলে কিন্তু এটা হতো না। এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি, তাকে প্লিজ করার জন্য বলছি না, এটা আমার দর্শন। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারি, ছোটবেলা থেকেই আমার একটা অন্যরকম মন ছিল, যা অন্যের সাথে মিলত না। তখন আমার 7-8 বছর, 10 বছর, সংস্কৃতের পণ্ডিত বললেন, বুঝেছিস এই সব কিছুই, আমি তো 5-এ পড়ি, 5 থেকে সংস্কৃত শুরু হয়েছে, বুঝেছিস এই সব কিছুই বাহ্যিক। এই বাহ্যিক প্রতিশব্দটা আমার মুখের মধ্যে গেড়ে গেল। আমি সব থেকে বলতাম, এই সব বাহ্যিক,
এসব এসব আমার বইয়ের মধ্যে এটা লেখা আছে অবশ্য, যদি পড়ে থাকেন কেউ দিয়ে। তাহলে এই যে জগৎ, এই যে সবকিছু তো বাইরে, অন্তরের জিনিস তো নয়। এই বাহ্যিক বাহ্যিক কথাটা আমি যখন আমার বন্ধু বান্ধবদের মধ্যে বলতো, তাহলে তুমি স্কুলে যাচ্ছ কেন? স্কুলটাও বাহ্যিক, মাস্টারমশাই বাহ্যিক, সবকিছুই বাহ্যিক। এইভাবে আমি সমালোচিত হয়েছি। এরপরে বহু ঘটনা আছে, সেসব আমি যাচ্ছি না। আমি একটা ঘটনা বলবো, শুধুমাত্র ঠাকুরের ঘটনা বলার জন্য এটা বলছি। বিবেকানন্দ কে যখন পরমায়ু নিয়ে, আমি ঠাকুরের কথাই বলি, পরমায়ু নিয়ে একটা শব্দ উঠলো, ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন প্রফুল্লতা 1952 সালের সেপ্টেম্বর মাসে। তিনি বললেন, পরমায়ু কি বাড়ানো যায় ঠাকুর? ঠাকুর ঘাট নালেন, বাড়ানো যায় না, বাড়ানো যায় না। বলল তবে যদি কেউ সদাচার নিয়ে চলে, যজন যাদের পৃথিবীতে সদাচার পরায়ণ হয়ে যদি চলে, অধ্যয়ন অধ্যাপনার মধ্যে দিয়ে যদি থাকে, তাহলে যে পরমায়নে আমরা জন্মেছি তার থেকে যে অযথা আমরা খরচা করে ফেলি আমাদের এই পরমায়ুটাকে, সেই খরচাটা হয় না, আমরা পূর্ণ পরমায়ু নিয়ে বাঁচতে পারি। আমাদের জৈবিক শক্তি যেটা রয়েছে, যেটা বলে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তির একটা সীমাবদ্ধ করে দেন ঠাকুর, মানে সৃষ্টিকর্তা। আমি আচার্যদেবের দাদার কাছে বসে আছি, আমি হঠাৎ একদিন আমি খবর পেলাম পরবর্তীকালে যে শ্রদ্ধেয় 68 মন্দিরের গৌতম চক্রবর্তী দা মারা গেছেন। তা আমি বড়জোড়া হসপিটালে, দুর্গাপুর হসপিটালে, মিশন হসপিটালে ভর্তি হয়েছিলেন, মারা গেছেন। সে কি করছিল, দাদার সঙ্গে দেওঘরে থাকছিলেন, দেওঘর থেকে ফেরার পথে দাদার সঙ্গে ফিরছিলেন, অনেকের সঙ্গে কলকাতায় আসছিলেন। বর্ধমান মন্দিরে তিনি ঢুকেছিলেন, গৌতম দাদা বৌদি সবাই দা। তো সেখানে খাওয়া দাওয়া করলেন ওখানে, করার পরে তিনি একটু অসুস্থ বোধ করছিলেন। তখন দাদা বললেন যে তুমি তাহলে বর্ধমানে একটু রেস্ট নিয়ে তারপর কলকাতায় ফিরে এসো। কিন্তু তার অসুস্থতা এত বাড়তে লাগলো, বর্ধমানে সরেন্দ্রনাথ হসপিটালে ভর্তি করা হলো। সেখান থেকে তারা রেফার করে দিল ইয়েতে, কি বলে, দুর্গাপুর মিশন হসপিটালে, এবং সেখানে 10 দিন পরে সে মারা গেল। আবার দাদার কাছে বসে প্রশ্ন জাগত যে গৌতম দার মতো একজন ভক্ত যে সারা জীবনটা ডেডিকেট করে দিয়ে গেছে এবং আপনার সঙ্গে ছিল, আপনার পিছনে পিছনে আসছিল, তাহলে তার মৃত্যু এরকম করে হঠাৎ করে হলো কেন? একটা অপরিচিত জায়গার মধ্য দিয়ে, একটা অখ্যাত জায়গাতে তাকে দাহ করা হলো দুর্গাপুরে। তার শ্রাদ্ধ করলো, হলো, দাদাই করলেন সেই মন্দিরের পাশে করা নেই। আপনারা সবাই জানেন, এই গাড়িটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না হয়তো। তা আমার মনে হয়, এটা মনে মনে প্রশ্ন আমার দীর্ঘদিন ধরে দাদার সামনে বসে মনে হতো। আমি গৌতম দাকে আমি ভালোবাসতাম। দাদা হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলেছিলেন, জানেন, অবশ্য তারপরে দাদা গৌতম চক্রবর্তীদের জীবনে নিয়ে আমাদের পত্রিকায় দিয়েছিলেন, তার জীবনে নিয়ে দাদা নিজের হাতে লিখে দিলেন যে কি লিখতে হবে একটা প্যারা। আমি সেদিকে যাচ্ছি না। আমার এই প্রশ্নটার উত্তর দাদা একদিন দিলেন। তিনি বললেন যে শুনুন সন্ধ্যা, মানুষ গৌতম দান না তার প্রাণ শক্তি ফুরিয়ে গিয়েছিল। তার আগে আমি শুনেছিলাম দাদা বলেছিলাম গৌতম দা ফিরে আসবে, এটা আমার সঞ্জীবদা বলেছিল, দাদা বলছেন গৌতম দা ফিরে আসবে। তারপরে যখন সে চলে গেল, তখন আমার মনের প্রশ্ন দাদার সামনে বসে আমি করতে পারছি না, কিন্তু মনে মনে প্রশ্ন করছি, মনে মনে প্রশ্নের উত্তর তিনি দিতেন। এটা আমি প্রত্যক্ষ করেছি অনেকবার। তিনি বললেন তার প্রাণ শক্তি ফুরিয়েছিল। এই প্রাণ শক্তি মানে হচ্ছে বোধহয় পরমায়ু। এই পরমায়ুটা কি করে বৃদ্ধি করা হয়? ঠাকুর বললেন সেই জন্য আমি বিবাহগুলো ঠিক দিতে বলি। বিবাহ দিতে গেলে প্রথমে দেখতে হয় পাত্র বা পাত্রীর পূর্বপুরুষরা, বিশেষ করে তার বাবা মায়ের পূর্বপুরুষরা বা তারা দীর্ঘজীবী ছিলেন কিনা।
তার মানে জিনে তাদের দীর্ঘ আয়ুর ইতিহাস আছে কি এটা দেখে বিয়ে দিতে হবে। যদি একজনের থাকে আরেকজনের না থাকে, সাপোজ মায়ের থাকলো বাবার থাকলো না, তাহলে সেইটা যার 100 দুজনে থাকলে 100 বছর বাঁচত, সেটা কমে গিয়ে 25% কমে গিয়ে 75-20, 75 বছর তার কর্মই হবে। এইটা ঠাকুরের বিধান ছিল। আমি এবার ঠাকুরের একটা, যেহেতু সময় রয়েছে, আমি খুব সংক্ষেপে একটা বলছি যেগুলো আপনাদের সঙ্গে আলোচিত হয় না বেশিরভাগ। তা হলো ঠাকুর 1952 সালে কি 1954 সালে, 52 সালেই হবে, ঠাকুর বেরিয়েছেন রোহিণী রোডে, হাঁটতে হাঁটতে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে যাচ্ছেন যখন, তখন ঠাকুর বড়দাও শ্রী বড়দা, মানে যাকে আমি পিতৃদেব বলতাম, তিনিও ঠাকুরের সঙ্গে যাচ্ছেন। যেতে যেতে ঠাকুর বললেন, আচ্ছা যতীন তাকে ডাকতো, যতীন দাসকে। তিনি খুব পণ্ডিত লোক ছিলেন এবং জ্যোতি করেছিলেন তাকে। যতীন দাস সঙ্গে বড়দার একটা মনোমালিন্য হয়েছিল এবং যতীন দা বড়দাকে অনেকগুলো কটু কথা বলেছিলেন। বড়দা সেগুলো ঠাকুরের কাছে বলেছিলেন। সেটা রোহিণীতে যেতে যেতে ঠাকুর চাইলেন যে বড়দার সঙ্গে যতীন দা একটা মুখোমুখি করে দিয়ে এটা একটা সমাধান করে দেন। আমি কিন্তু তথ্য ভিত্তিক বলছি, বইয়ের মধ্যে থেকে কথাগুলো বলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যতীন দা এলেন, এসে ঠাকুর যখন বললেন যে বড়দা কেন এটা করেছেন, তখন যতীন দা খেপে উঠলেন, ঠাকুর সঙ্গে বিতর্ক জুড়লেন। ঠাকুর যত তাকে বোঝাতে চান তত সে আরো বেশি উগ্র হয়ে উঠছে। যখন উগ্র হয়ে উঠছে, আমি খুব সংক্ষেপে বলছি, তখন ঠাকুর নিজেকে নিজে মারতে আরম্ভ করলেন। ট্রিমেন্ডাস মারছেন, গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে। ক্লান্ত হয়ে পড়েছেন, তো মারতাম। যতীন দা অস্বস্তি বোধ করছেন, একবার এগিয়ে যাচ্ছেন যে ঠাকুর আমাকে মারুন। ঠাকুর নিজেকে মারছেন কেন? কিন্তু ঠাকুর নিজেকে মেরেই চলেছেন। তারপরে ঠাকুর ফিরে এলেন। ফিরে আসার পরে যতীন দাকে বললেন, আপনি কিছু মনে করবেন না যতীন দা, আমাকে আমি আঘাত করেছি বলে আপনি কিছু মনে করবেন না। কিন্তু মনে করলেন, কষ্ট পেলেন যতীন দা। যেতে বলে আপনি কেন আপনাকে আঘাত করলেন? দোষ করেছি আমি। আমার মনে হয় আমি যা চাই আপনার তাই হয়ে উঠুন, সে পথে পা না বাড়িয়ে আপনার অন্য সব থেকে পা বাড়াচ্ছেন, এটা আমার দুঃখের কারণ। করে যতীন দা বললেন যে যান, খাওয়া দাওয়া করুন গিয়ে। আপনি মনে করবেন না আমি আমাকে আঘাত করেছি বলে আপনার কোনো ক্ষতি হবে। পুরুষোত্তম যখন আসেন তখন সে কোনো কারোর ক্ষতির চিন্তা করেন না, তার কর্মপদ্ধতির মধ্যে কারোর ক্ষতির আশঙ্কা থাকে না। যতীন দা বাড়িতে ঘরে চলে গেলেন। সকালবেলায় প্রাতঃ ভ্রমণে গিয়েছিলেন। এবারে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে ননিদাকে যতীন দা ঠাকুর বলছেন, দেখ তো ননি যতীন দা কি করছে। যতীন দা ফিরে এসে বললো, যতীন দা চান টান করে শুয়ে আছে, কিছু খাননি। ঠাকুরের তখন ভোগ হয়ে গেছে। ঠাকুর বললেন, তা ভাবছি যতীন দাকে। যতীন দা এলেন, বললো আপনি খাননি কেন? যতীন দা বললেন, আমার এখানে থাকার অধিকার নেই ঠাকুর। আমি যা অন্যায় করেছি, যা পাপ করেছি, আমি অযোগ্য, আপনার সামনে আসার অযোগ্য আমি। কাঁদতে লাগলেন। বলে আপনি কাঁদছেন কেন যতীন দা? আপনাকে আমি আপনি তো এগিয়ে আসছিলেন আমার দিকে। আপনাকে আমি যদি মারতাম তাহলে আপনি খুশি হতেন, কিন্তু আপনাকে মারিনি কারণ আপনাকে বুঝিয়ে দিতে তিনি যতীন দা মানবেন না। উনি চলুন আমি শুদ্ধই যাবো, ঠাকুর ভোগ হয়ে গেছিল, আমি শুদ্ধই খাবো, আমার সঙ্গে আপনি খাবেন। যতীন দা বললেন, না না আপনাকে যেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। ঠাকুর গেলেন না, খাওয়ার পরে ঠাকুর খাওয়ার তাহলে চলবে না। তারপরের দিন যতীন দা বসে আছেন সকালে পার্লারে। পার্লার তখন হয়নি, আমি বড় বান্ধবী। যতীন দাকে ডেকে বলছেন যে একই কথা বলছেন, হ্যাঁ, যে আপনি ভাববেন না আমি আমাকে আঘাত করেছি বলে আপনি আপনার কোনো ক্ষতি হবে, আপনি ভাবছেন আপনার কোনো ক্ষতি হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেকটা ঘুরে দেখা আছে। যতীন দা বলেন, আমি ক্ষমা চাইবো বড়দার কাছে। আরেকজনকে এরকম করেছিল, তারও কাছে ক্ষমা চাইবো। ঠাকুর বললেন, শুনেন যতীন দা,
এটা বলে আমি কেঁদেছি, এটা পূরণ করো। আমার জীবনের থেকেও আপনার জীবন দামি, আপনাদের জীবন দামি আমার জীবন থেকে। ভাবতে পারেন এই পৃথিবীতে কেউ এই কথা বলতে পারে? তিনি সৃষ্টিকর্তা, তার কাছে ছিলাম আমরা দামি। সামান্য স্থিতি তা করবো না, তার কথা সামান্য শুনবো না, আচার্যের কথা শুনবো না, কিসের জন্য দীক্ষা নিলাম? এইবার শেষ একটু সময় আছে বলে আমি বলিনি, সংক্ষেপে ইলাবোরেট করতে পারলে ভালো হতো। স্বামী বিবেকানন্দ ক্ষেত্রী মহারাজ, রাজস্থানে ক্ষেত্রী বলে একটা জায়গা ছিল, রাজধানী রাজ্য ছিল। সেই ক্ষেত্রী মহারাজা ছিলেন অজিত সিং। সে অজিত সিং এর বাড়িতে উঠেছেন, কারণ তার প্রাইভেট সেক্রেটারি ছিল বাঙালি। সেই বাঙালির সঙ্গে পরিচয় ছিল বলে ক্ষেত্রী রাজার কাছে যখন ভ্রমণ করছেন উত্তর ভারত, তখন ক্ষেত্রী রাজার কাছে গিয়েছিলেন। ক্ষেত্রী রাজা একটা অনুষ্ঠান করছেন তার গুরুদেবের খুশি করার জন্য। দুজন বাইজি এনেছেন, তার গান করবে। সেই দুজন বাইজি বিবেকানন্দ কিছুতেই যাবেন না, বাইজির গান শুনতে কিছুতেই যাবেন না। অজিত সিং খুব হাতে পায়ে ধরে বলেন, গুরুজি আপনি যে চলুন, গান শুনবেন, খুব সুকণ্ঠ, আপনি তো সঙ্গীত চর্চা করেন, সঙ্গীত আপনার ভালো লাগবে। অনেক অনুরোধের পরে সেখানে গেলেন। বাইজি গানটা শুরু করবে। গানটা হচ্ছে এই যে, প্রভুজি চিত মে মেরা, প্রভুজি মেরা অবগুণ ন ধরো, সমদর্শী নাম तुम्हारा। प्रभु मेरा अवगुण न चित्त में धरो, समदर्शी नाम तुम्हारो। एक लोग पूजा में रहता है, एक रहे बैत पर धरो। पारस के मन विधा नहीं होए, तुई एक दुहु एक कंचन करो। एक नदी एक নহর বহু মিটি নীর ফলো। जब मिली तब एक वरण हुए, गंगा नाम करो। अज्ञान से भेद है, ज्ञानी काहे भेद करो। प्रभु আমার অপরাধ তুমি আমার নেবে না, কারণ যে অজ্ঞান সেই ভেদ করে, তুমি ভেদ করবে কেন, তুমি তো জ্ঞানী। এটা হচ্ছে এর মানে সুরদাসের গান। এই গানটা সে সুরলিত কণ্ঠে গাইল যখন, তখন বিবেকানন্দ সাটেনলি চেঞ্জ হয়ে গেলেন। যেমন আলমোড়াতে ছিলেন স্বামীজি, তখন নিবেদিতা শুদ্ধ আছে, 2 মিনিট আছে, তারপরে শেষ করবো। নিবেদিতাকে বললেন যে, জানিস আমাকে যখন ওই বাইজি গানটা শোনালো, আমার মনে হলো তার চরণের রুটি আমার এত ভুল যে আমি ভেদ জ্ঞান সন্ন্যাসী হতে জানিনি। বলতে কি সেই বাইজি দুজনকে দিয়ে অজিত সিং আবার এসেছেন সে আলোচনাতে, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন নিবেদিতার স্বামীজি। যে সন্ন্যাসী, যে সাধু, যে ইষ্টের পথে চলে, যে ঠাকুরের পথে চলে, তার মধ্যে কোনো ভেদ জ্ঞান থাকে না, সে বড় ছোট কোনো জ্ঞান থাকে না, তার মধ্যে নিন্দা মন্তব্য থাকে না। ঠাকুরজি আমাদের এই দিয়েছে, এগুলো আমার কথা শেষ করলাম। জয়।